আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আহমেদ রমিজ আপনাদের সাথে আছি ALJ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ড প্রফেশনাল ক্লাস পার্ট 6। সো চলেন আমরা ইন্ট্রো বড় না করে মূল ক্লাসে চলে যাই। আর মূল ক্লাসে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে যেতে হবে স্ক্রিনে। সো চলেন চলে যাওয়া যাক স্ক্রিনে। ওকে, তাহলে আমরা এখন স্ক্রিনে চলে আসলাম। তো আমরা আছি হচ্ছে হোমে, কিন্তু হোম থেকে শুরু করে এই যে রিবনগুলো আছে, হোম ট্যাবের আন্ডারে যে রিবনগুলো আছে এবং কি যে ফ্রন্টের বা স্টাইল, প্যারাগ্রাফ বা এডিটিং, ক্লিপবোর্ড, রাইট? সো এগুলা কিন্তু আমরা ক্লাস 5 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম। সো আজকে আমাদের কথা ছিল আমরা কাজ করব ইনসার্ট থেকে। সো অবশ্যই আজকে আমরা ইনসার্ট থেকে শুরু করব। ইনসার্ট থেকে দেখে নেব আজকে আমাদের কি কাজ এবং কি আমরা এই যে ফরম্যাটিংগুলো করছি এগুলাকে একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে আমরা ইনসার্ট থেকে শুরু করছি। তবে একটা বিষয় কি, আমরা কিন্তু এখানে কোনো ফরম্যাটিং করছি বা কোনো কাজ শিখাচ্ছি ঠিক এমনটা কিন্তু না। এখন কিন্তু আমরা কাজ শিখাচ্ছি বলতে শুধু আমরা প্রতিটা যে টুলস আছে টুলসগুলোর ব্যবহার কি সেটা আমরা দেখাচ্ছি। যখন আপনি ব্যবহারগুলো বুঝবেন তখন আপনি যদি কোনো একটা কিছু বানাইতে চান আপনার আইডিয়ার মতো করে আপনি ওই জিনিসগুলো অ্যাপ্লাই করে নিতে পারবেন। এবং কি আমরা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বেশ কিছু হতে পারে সিবি, ইনভিটেশন কার্ড এবং কি অনেক ধরনের ফরম্যাটিং বা কোনো টাইম শিট থেকে শুরু করা অনেক কিছু আমরা বানিয়ে দেখাবো একদম অল্প সময়ের মধ্যে। ওগুলো খুব শর্ট সময়ের মধ্যে খুব দ্রুত করা হবে। কেননা যখন আপনি টুলের ব্যবহারগুলো জানবেন, আপনি যে কোন কোন টুলসগুলো আছে এখানে কি কি ব্যবহার হয় ওগুলো যখন জানবেন, আর যখন কি আপনি একটা ফরম্যাট দেখবেন যে একটা টাইম শিট বানাইলো কেউ বা একটা সিবি বানাইলো, এখানে কি কি ব্যবহার হয়েছে আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কোন কোন টুলটা ব্যবহার হয়েছে এবং কোন টুলটা কোন থেকে নেওয়া হয়েছে, ইনসার্ট থেকে না হোম থেকে না ডিজাইন থেকে না লাইভ থেকে কোন থেকে নেওয়া হয়েছে, তখন কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। সো এখন আমরা শুধু কিন্তু অ্যাকচুয়ালি কাজ বলতে তেমন কিছু নাই। এখন আমরা কি করছি না করছি ওইটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে যে কোন টুলসটা কি ব্যবহার ওইটা দেখার বিষয়। তো ওইটা অবশ্যই আপনাদের মাথায় রাখবেন এবং কি পরবর্তীতে আপনি যদি টুলসগুলোর ব্যবহার দেখে নেন তারপরে আপনি যদি কোনো কিছু একটা ফরম্যাটিং করতে চান ওই ক্ষেত্রে এমন নাকি আমাদের ক্লাস দেখে আপনি ফরম্যাটিং করতে হবে কোনো কিছু, লাইক সিবি বানাইলেন বা কোনো কিছু বানাইলেন, ওই ক্ষেত্রে আমাদের ক্লাস দেখার পরে আপনি বানাতে পারবেন ওটা কিন্তু অবশ্যই নয়। যদি আপনি ভালো করে ক্লাসগুলো দেখেন অবশ্যই আপনি আপনার নিজের থেকেই আপনি একটা যে জিনিসটা বানাতে চাচ্ছেন ওই জিনিসটা যখন আপনি মাথায় রাখবেন আপনি আপনার থেকে আপনি এগুলা মডিফাই করে বানাতে পারবেন। এবং কি আমরাও আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার জন্য কিছু শর্ট অল্প অল্প সময়ের মধ্যে কিছু ফরম্যাটিং আমরা করে দেখাবো, সেটা থেকে আপনি একটা ভালো আইডিয়া চাইলে নিতে পারেন। তো ঠিক আছে, আমরা এখন হোমে আসবো। কিন্তু হোমে আসার আগে এইগুলো যা ছিল আমাদের যে ফরম্যাটিং করা ছিল হোম থেকে, এখন আমরা এই সবগুলোকে একদম ক্লিয়ার করে একদম নতুন থেকে আবার একটা শুরু করছি ইনসার্টে এসে, রাইট? ওকে ফাইন, তাহলে আমরা এখন ক্লিয়ার করে নিলাম। এখন আমরা চলে আসবো হচ্ছে ইনসার্টের কি কি কাজ। তো ইনসার্টের কাজ থেকে আমরা প্রথমত শুরু করবো হচ্ছে এখান থেকে, এই পেজের এই গ্রুপ থেকে শুরু করবো। তো বলে রাখা ভালো আমরা কিন্তু মাইক্রোসফট 19 থেকে শিখছি। আমরা যারা প্রথম থেকে ক্লাসগুলো করছি অবশ্যই জানি, কিন্তু যারা 16 থেকে শিখবেন 16-এর কাজও কিন্তু অলমোস্ট সেমই, ঠিক আছে? একটু বাট এটা দেখতে একটু ভিন্নতা। যেরকম এখানে দেখেন কন্টিনিউ, এমনকি 16-এর ক্ষেত্রে হয় কি যে কাভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ ব্রেক এগুলো এভাবে সিরিয়ালে হয়, কিন্তু এটা হচ্ছে এরকমভাবে আর কি। সো একটু ডিফারেন্স থাকে। এবং কি 16-এ যে ড্র এই অপশনটা নাই এখানে, ঠিক আছে? সো এটার মধ্যে 19-এ এখানে একটু বেশি এবং কি এখানে একটু চেঞ্জিং আছে। তো অবশ্যই আপনারা যারা 19 শিখতেছেন 19 থেকে শিখে আপনি সব মাইক্রোসফটে কাজ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না, কারণ আমরা ওইভাবে শিখাচ্ছি যেভাবে আপনি প্রতিটা ভার্সনেই যেন আপনি কাজ করতে পারেন। ওকে ফাইন, তাহলে এখন আমরা দেখবো হচ্ছে এই কভার পেজের কি কাজ। সো কভার পেজের কাজটা হচ্ছে ঠিক এরকম, যখন আপনি কভার পেজে ক্লিক করে দেবেন সো দেখেন এখানে বেশ কিছু কভার পেজ আছে। কভার পেজ কেন নেওয়া হয়, যেমন এরকম একটা কভার পেজ আপনি নিয়ে নেন। সো কভার পেজ নেওয়ার কারণ হচ্ছে যে এরকম আপনি যদি কোনো একটা বুক বা ইনভিটেশন কার্ড বানাইতে চান যেটার কভার পেজ হইতে পারে, রাইট? সো এই ক্ষেত্রে আমরা এরকমভাবে বানাইতে পারি। তো এটাকে আমি একটু ভালো করে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এটাকে একটু এখানে এসে এটাকে একটু সাইড টু সাইড করে নিচ্ছি। সাইড টু সাইড করে নিলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে। দেখেন এটা হচ্ছে ঠিক এরকম, এখানে হচ্ছে মানে আমার একটা পেজ অ্যান্ড এটা হচ্ছে আমার কভার পেজ এবং কি এটা হচ্ছে আমার কাভারের যে ভিতরের পেজগুলো হবে। যদি কোনো বুক বানাইতে চাই তাহলে তারপরে আমাদের অনেকগুলো পেজ এখান থেকে হতে পারে। সো এরকমভাবে আমরা বেশ কিছু পেজ এখানে অ্যাড করে নিতে পারি, রাইট? আবার আমরা একটু সিঙ্গেল করে নিই, আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে কাভার পেজ। কাভার পেজের কাজটা ঠিক এরকম, যখন এরকম করলেন যে কাভার পেজ মানে হচ্ছে এখানে আপনি ডিজাইন করতে পারেন। আপনি সাপোজ কোনো একটা যদি বুক টুক লিখতে চান সো বুকের ডিসক্রিপশনটা এরকমভাবে দিতে পারেন, সাবজেক্ট কি সাবজেক্ট দিতে পারেন এবং কি বুকের মালিকের নামটা এখানে দিতে পারেন। আমার ডিভাইসে আসি বলে আমার নাম দেখাচ্ছে এখানে, সো আপনি চাইলে আপনার নাম দিতে পারেন। সো কাভার পেজ এখান থেকে বেশ কিছু কাভার পেজ আছে, আপনি যে কোনো একটা কাভার পেজ ইনসার্ট থেকে এসে যে কোনো একটা কাভার পেজ আপনি এখান থেকে নিতে পারেন। বেশ কিছু কাভার পেজ আছে, যে কোনো একটা কাভার পেজ আপনি নিয়ে এখান থেকে কাজ করতে পারেন। এবং কাভার পেজের মধ্যে কিছু ফটো সিস্টেম আছে, চাইলে আপনি ফটো অ্যাটাচ করতে পারেন। সো ফটোর কাজটা আমরা সামনে আসছি অবশ্যই সেখান থেকে দেখবো, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিফল্টভাবে থাকে, এখানে আপনার কিছু করার নাই। যে কাভার পেজগুলো আছে এখান থেকে আপনি কাভার পেজ
পেজ নিয়ে নিতে পারেন। সো এখানে আসলে খুব বেশি বলে সময় নষ্ট করার কোনো মানে নাই। সো অবশ্যই কাভার পেজ যদি প্রয়োজন পড়ে আপনি বুক থেকে শুরু করে ডায়েরি এই সমস্ত বিষয় যদি বানাইতে চান এইভাবে নিতে পারেন। এমনকি আপনি যদি মনে হচ্ছে যে কাভার পেজ আপনি লাগবে না, তাহলে শুধু এখানে এসে রিমুভ কারেন্ট কাভার পেজ করে দিলে আপনার কাভার পেজটা কিন্তু চলে গেছে, রাইট? ফাইন, তাহলে এখান থেকে ইনসাইড থেকে এসে আমরা কাভার পেজের কাজটা এখান থেকে দেখলাম যে এখান থেকে আমরা কাভার পেজ নিতে পারি। পাশাপাশি আমরা যদি দেখি ব্ল্যাঙ্ক পেজের কাজটা কি, ব্ল্যাঙ্ক পেজের কাজ দেখতে আমরা একটু এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। আর প্যারাগ্রাফ নেওয়াটা আমরা জানি অবশ্যই, কারণ বেশ কিছু ক্লাসে আমরা বলে ফেলেছি অলরেডি প্যারাগ্রাফের কাজটা কি। সো ব্ল্যাঙ্ক পেজের কাজটা হচ্ছে যে একটা যদি আপনি খালি পেজ নিতে চান কোথাও, সাপোজ আপনি এখানে বেশ কিছু অনেকগুলো পেজ আপনি এখানে বানাইলেন, ঠিক আছে, শত শত পেজ হইতে পারে, যেখানে আপনি মনে হতে পারে যে একটা কন্টেন্ট ছিল, যে কন্টেন্টটা আমার এখানে বসানোর দরকার ছিল, বাট আমি অনেকগুলো করে দিয়েছি। এখন কি তাহলে পিছন থেকে আমার পেজগুলো ডিলিট করে এসে তারপরে আমি একটা পেজ মাঝখানে পেজের কাজটা করতে হবে? অবশ্যই না। আপনি যদি অনেকগুলো কন্টেন্ট হয়ে যায়, পাশাপাশি আপনার মনে হচ্ছে যে কোনো একটা পেজ আপনি কোথাও অ্যাড করতে চাচ্ছেন, সো এই ক্ষেত্রে আপনি সাপোজ এইখানে বা এখানে বা এখানে যেখানে আপনি অ্যাড করতে চাচ্ছেন, সাপোজ আমি এইখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাচ্ছি, আর একটা নতুন পেজ নিতে চাচ্ছি ঠিক এইখান থেকে, তাহলে যদি আমি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দিই তাহলে কি হয় দেখেন, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ একটা অ্যাড হয়ে গেছে। সো এটা যদি আমরা ভিউ থেকে এখানে এসে দেখি, দেখেন এই ব্ল্যাঙ্ক পেজ এখানে কিন্তু একটা অ্যাড হয়ে গেছে, রাইট? সো এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড হয়ে গেছে। সো একটা ব্ল্যাঙ্ক পেজ যদি আপনি মাঝখানে, মানে আপনি কন্টেন্ট লেখার পর আপনার যদি মনে হয় যে মাঝখানে আপনি কোনো একটা ব্ল্যাঙ্ক পেজ দিতে চান, তাহলে এভাবে এটা অ্যাড করে নিতে পারেন। সো এক্ষেত্রে কিন্তু দেখেন আমার এখানে কিন্তু পেজ তিনটা, রাইট? তিনটা হয়ে গেছে, কারণ আমি যে একটা কন্টেন্টের মাঝখানে আমরা পেজ নিয়েছিলাম, যার কারণে এখান থেকে যে কন্টেন্ট যতটুকুর মাঝখানে নিতে চাইছি ততটুকু কন্টেন্ট এখানে রয়েছে, এবং কি খালি একটা পেজ এখানে একটা অ্যাটাচ হয়েছে, এবং পাশাপাশি এখানে বাকি কন্টেন্টটা একদম আরেকটা এই পেজের মাঝ পরে গিয়ে শুরু হয়েছে। দ্যাট মিনস এখানে একটা যদি কোন কন্টেন্টের মাঝখানে যদি আপনি পেজ নিতে চান, ব্ল্যাঙ্ক পেজ একদম, তাহলে এটার ক্ষেত্রে এভাবে ব্যবহার করতে পারেন। এবং কি পেজ ব্রেকের কাজটা কি, পেজ ব্রেকের কাজটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এক্ষেত্রে আমরা সাপোজ পেজ ব্রেকটা হচ্ছে ঠিক এরকম, আপনি যখন এখানে করে আপনি ব্ল্যাঙ্ক পেজ নিয়েছেন, দ্যাট মিনস এখানে মাঝখানে একটা খালি একটা পেজ অ্যাড হয়ে গেছে। আর যখন আপনি পেজ ব্রেক করবেন, পেজ ব্রেক মানে আপনি ঠিক এখান থেকে বা এখান থেকে এতটুকু আপনি পুরোটা কন্টেন্ট এক জায়গায় লিখলেন, বাট এটা আপনি একটা পেজে রাখতে চাচ্ছেন, এবং কি এতটুকু থেকে এতটুকু আপনি আরেকটা পেজে নিয়ে নিতে চাচ্ছেন। সো এই ক্ষেত্রে আপনাকে পেজ ব্রেক করতে হবে, মানে এখান থেকে পেজ আলাদা হয়ে যাবে। সো এখানে দেখুন একটা পেজ আছে, আমি যদি দুইটা পেজে করতে চাই, এখান থেকে এই কন্টেন্টটা আমি নিচের পেজে নিতে চাই, এখানে একটা, আর এখান থেকে এটা আমি উপরের পেজে রাখতে চাই। সো এই ক্ষেত্রে আমার মাউসের কার্সারটা ঠিক যেখানে থাকবে ওইখান থেকে কিন্তু ব্ল্যাঙ্ক হবে। আপনি যেখান থেকে আপনি এই কাজগুলো করবেন, আপনার মাউসের কার্সারটা কিন্তু ওইখানে রাখতে হবে যে আমি এখান থেকে চাই। তাহলে আমি যদি পেজ ব্রেক ক্লিক করে দিয়ে দেখেন এখানে একটা মাঝখানে একটা ব্রেক চলে আসবে। এই যে দেখেন এখানে যেখান থেকে আমি করছিলাম প্যারাগ্রাফের, ওইখানে কিন্তু এটা কিন্তু নিচের পেজে চলে আসছে, এবং কি এতটুকু চলে আসছে হচ্ছে উপরের পেজে। তো ব্ল্যাঙ্ক পেজ এবং কি পেজ ব্রেক এবং কি কভার পেজের ব্যবহারটা আশা করি আমরা বুঝছি, কারণ এখানে আছে ডিফল্ট, এখানে তেমন কিছু না, শুধু এক আধ ক্লিকের কাজ আর কি। আশা করি আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, তো এখন আমরা আসবো এই যে টেবিলে। সো টেবিলের কিন্তু বিস্তারিত আলোচনাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কেননা টেবিলের খুব বড় সড় একটা ভূমিকা থাকে ওয়ার্ড ফাইলের মধ্যে। আপনি যদি কোনো ফরম্যাটিং এর কাজ করতে চান, অফিসিয়াল যে কোনো জবের মধ্যে খুব বেশি আপনি যখন আপনি ব্যবহারটা বুঝবেন, তখন বুঝবেন যে আসলে টেবিলটা যে কত ইম্পর্টেন্ট ওয়ার্ড ফাইলের জন্য। সো এটা ভালো করে বুঝতে হবে। সো এগুলাকে বলা হয়েছে টেবিল। এখানে টেবিলের মধ্যে এইভাবে আমরা যেগুলো নিচ্ছি, এখানে দেখেন 10টা, এইভাবে যেগুলো নিচ্ছি আমরা, এইভাবে সাপোজ এইভাবে আমরা যতটুকু এই 10টা নিলাম, তো এখানে 10টা, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি কলম। এখানে 10টা কলম নিয়েছি একটা টেবিলে 10টা কলম নিয়েছি। এবং কি যদি এখানে আমরা আরেকটু নিচে আসতে চাই, এখন যদি এখান থেকে আমরা এভাবে নিলে হচ্ছে কলম, এগুলা 10টা কলম নিয়েছি আমি, রাইট? এখন যদি নিচের দিকে আসি, এটাকে কিন্তু কলম বলা হয় না, এটাকে বলা হয় রোজ। সো কলম এবং কি রোজ এটা আমাদেরকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে ইনসার্ট আছে, দেখেন ইনসার্ট টেবিল বলতে একটা অপশন আছে। তো এখানে যখন আসবো, এখান থেকে কিন্তু আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু টাইপ করে নিতে পারবো, যার কারণে কলম এবং কি রোজের ব্যবহারটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন এখানে নাম্বার অফ কলম মানে হচ্ছে আপনি 5টা কলম নিতে চাচ্ছেন, এখানে আছে 10টা। আপনি যদি 5টা নিতে চান, তাহলে এখান থেকে 10টা না 5টা আসবে, ঠিক আছে? আর যদি রোজ নিতে চান, রোজ নাম্বার অফ রোজ। সো আপনি কটা রোজ নিতে চাচ্ছেন, 10টা কলমের সাথে এখানে শুধু আরেকটা লাইন আসবে, এটাকে বলা হবে রোজ। সো রোজের ব্যাপারটা হচ্ছে এরকম। শুধু এখন মনে করেন এখানে আমি 10টাই নিলাম রোজ, রাইট? 10টাই নিলাম কলম, রাইট? এখন রোজ নিতে চাচ্ছি আমি 20। সো এটা ব্যবহারটা এখন আমরা অবশ্যই বুঝতে পারছি। যখন ওকে করে দিলাম, দেখেন কি হয়, মানে এখন এখানে হচ্ছে যে এখানে কিন্তু 10টা, এখানেও কিন্তু 10টা। এটাকে যেভাবে নিয়েছিলাম এটাকে বলা হচ্ছে কি কলম, এবং নিচে যেগুলো আমরা নিয়েছি এগুলো হচ্ছে রোজ। সো এখান থেকে এটুকু পর্যন্তই শুধু কলম, আমাদের টেবিলের এখান কলম, এবং কি এটার নিচে থেকে যেগুলো আসে, সো এগুলো হচ্ছে রোজ। সো এভাবে গণলে আপনি হবে রোজ। আপনি কতটা গণছেন? 20টা গণছেন, তো 20টা রোজ। এবং কি এখানে যদি নেন তাহলে হচ্ছে কলম, 10টা গণছেন, এখান থেকে 10টা গড়, 10টাকে বলা হয় কলম। ফাইন। এবং কি এখানে দেখবেন যখন আমরা এখানে ক্লিক করি, সাপোজ এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের ট্যাবগুলো দেখছেন, একটু ট্যাবগুলো খেয়াল করবেন, ট্যাবগুলো কয়টা আছে। যখন আমরা কোনো টেবিল নিয়ে নিলাম, টেবিলকে ক্লিক করে দিলাম, তখন কিন্তু এখানে আমাদের ট্যাব
বেশি হয়ে যায়। দেখেন ট্যাব ডিজাইন এবং কি লাইট, ট্যাব ডিজাইন এবং কি লাইট এগুলো অ্যাসটা চলে আসে। যখন এখানে আসে তখন কিন্তু এই ট্যাব ডিজাইন এবং লাইটটা এখানে নাই। এখানে কিন্তু ডিজাইন এবং লাইট আছে, বাট এটা হচ্ছে স্পেশালি শুধু টেবিলের জন্য দুইটা ট্যাব আরও বেশি দেওয়া হয়, এগুলোর মধ্যে আরও কিছু গ্রুপ থাকে, এগুলো মানে এই শুধু টেবিলকে ডিজাইন করার জন্য। সো এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে টেবিলের ব্যাপারটা। সো এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে যে আমরা ট্যাবগুলো পাচ্ছি এগুলো কিন্তু শুধু আমরা এখানে ক্লিক করলেই পাবো এখানে, কেননা শুধু এই ট্যাবগুলোর কাজ হচ্ছে শুধু কলমের সাথে। এই যে টেবিলগুলো নিলাম, কলমগুলো নিলাম এই টেবিলের সাথে। সো টেবিল যদি আপনি না নেন তাহলে কিন্তু এই অপশনগুলো আপনার আসবে না, তখন কিন্তু কনফিউজ হওয়ার কোনো বিষয় নেই। সো অবশ্যই দেখবেন এখান থেকে আমরা টেবিলগুলো কীভাবে পাই এটা বোঝা দরকার আছে। সো আপনি কখনো কখনো হইতে পারে আপনি টেবিল নিলেন, বাট আপনার মনে হইতেছে টেবিল নিলেন আর আমি তো টেবিলে এখন কাজ করব, আর এখন তো আমি টেবিলে কাজ করবো কিন্তু ওই অপশনগুলোতে পাচ্ছি না যে কীভাবে টেবিলে কাজ করবো। সো ওইটার জন্য আপনাকে যখন টেবিলে কাজ করবেন, এখানে কোন স্টাইল দিতে চাবেন, কোন ডিজাইন করতে চাবেন, তাহলে অবশ্যই আপনাকে টেবিলে ক্লিক করতে হবে। টেবিলে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসবে। সো এই অপশনগুলোর বিস্তারিত আমরা আলোচনা অবশ্যই করব, কিন্তু এখানে আরেকটু ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন টেবিলে যখন আমরা ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু আর বেশ কিছু অপশন আছে, এগুলো আমরা দেখবো। কি ইনসাইডে যখন আসছি, আসার পরে এখানে কিন্তু তিনটা অপশন আছে, একটা হচ্ছে ফিক্সড কলম উইথ, আরেকটা হচ্ছে অটো ফিক্স টু কন্টেন্ট, আরেকটা হচ্ছে অটো ফিক্স টু উইন্ডো। সো এই তিনটার ব্যবধানটা কি এবং কি ব্যবহারটা কি এটা আমরা একটু ভালো করে বুঝবো। সো এটা আমরা এখান থেকে বুঝবো না, এই ঠিক অপশনটা এটা যে দেখে রাখেন, শুধু এই অপশনটা আমরা আরও এক জায়গা থেকে পাই, ওইখান থেকে বুঝবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, রাইট। সো এখন আমরা এটাকে ডিলিট করে দিলাম। এটা যদি আপনি কোনো একটা টেবিল নিলেন, নেওয়ার পরে যদি আপনি এটা ডিলিট করতে চান তাহলে কিন্তু আপনি এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে যে মিনি টুল বক্সটা ওপেন হয় এখান থেকে কিন্তু করতে পারেন। পাশাপাশি যখন আপনি এখানে ক্লিক করবেন, দেখেন এখানে যখন ক্লিক করবেন এখান থেকে কিন্তু ডিলিট করতে পারছেন। সো আমরা এখন টেবিলটা ডিলিট করবো, টেবিলটা আগে বুঝি, তারপরে এগুলো কি ব্যবহার এগুলো আমরা বুঝবো। সো আমরা টেবিলটাকে যদি ডিলিট করতে চাই তাহলে এখানে ক্লিক করে দিলে টেবিলটা ডিলিট হয়ে গেল, রাইট। সো আমরা যেটা বলেছিলাম যে আমরা এখন অটো ফিক্স টু কন্টেন্ট এবং অটো ফিক্স টু উইন্ডো এগুলা কি, এই ব্যবহারটা আমরা ওইখান থেকে দেখতে চাইছিলাম না, এখান থেকে দেখবো। সো এখানে দেখেন যখন টেবিলে যখন আপনি ক্লিক করে দেবেন এখানে ট্যাব ডিজাইন এবং কি লাইট, সো লাইটে যখন আসবেন ঠিক এখানে কিন্তু এই যে অটো ফিক্সড এটা কিন্তু পাচ্ছি, এটা 16 এবং কি 19 দুটোটাই পাওয়া যায়। সো এই অটো ফিক্সড যখন আমরা পাই এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন যে এটার ব্যবধানটা আমরা এখন এখান থেকে বুঝতে চাই। সো অটো ফিক্স টু কন্টেন্ট যদি করি তাহলে কি হয় দেখেন, অটো ফিক্স টু কন্টেন্ট করার পরে আপনি এখানে একটু খেয়াল করবেন এটা কি হয়, অটো ফিক্স টু কন্টেন্ট করে দিলাম, দ্যাট মিনস এটা একদম ছোট হয়ে গেছে। সো আপনি কিভাবে কন্টেন্ট আপনি কি লিখতে চাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আপনি এখানে লিখতে থাকবেন, ওই লেখার অনুযায়ী কতটুকু জায়গা আপনার লাগছে ঠিক অতটুকু জায়গায় অটোমেটিকলি আপনাকে দিবে, আপনার মতো করে আপনি এটা ফিক্সড করা লাগবে না, এটা অটোমেটিক করে দেবে। কিন্তু তারপর যদি আমরা এখানে আসি আরেকটু যে অটো ফিক্স টু উইন্ডো কি, অটো ফিক্স টু উইন্ডো হচ্ছে যখন অটো ফিক্স টু উইন্ডো আপনি ক্লিক করে দেবো কি হয় দেখেন। সো অটো ফিক্স টু উইন্ডোর কাজটা হচ্ছে ঠিক এরকম, এই যে আমাদের যে পেজের যে একটা প্লেস আমরা নিয়েছিলাম, আমরা কিন্তু এই স্কেলের যে স্কেলটা এটার ব্যবহারটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু বুঝছি। সো স্কেলটা যে যতটুকু পর্যন্ত আমরা নিয়েছিলাম অতটুকু প্লেসকে উইন্ডো বলা হয়। তো যখন আমরা এখানে এসে এই লাইউড থেকে এসে এখানে যখন অটো ফিট উইন্ডো করে দেব, দ্যাট মিনস আমাদের এই যে উইন্ডোটা যেটা এই পর্যন্ত আমাদের অটোমেটিক একটা ফিট নিয়ে নেবে, মানে একদম আপনার প্লেজের যেটুকু জায়গা আছে, আপনার যতটুকু পেজ আছে কমপ্লিট পেজটা নেবে আর কি। সো এটাকে বলা হয় অটো ফিক্স টু উইন্ডো। সো অটো ফিক্স টু উইন্ডোর কাজটা ঠিক এরকম, এখন যখন আমরা এখানে লিখতে থাকবো, কোনো কিছু লিখতে থাকবো, তখন যে পর্যন্ত এদিকে জায়গা আছে অতটুকু পর্যন্ত কিন্তু আমরা লিখবো, লেখার পরে তারপর লেখার পরে যখন এই জায়গাটা শেষ হবে তখন নিচে আসছে, রাইট। এখন আমরা যদি এখানে আরেকটা টেবিল নিয়ে নিই, সাপোজ আমরা এটা নিয়ে নিলাম, রাইট। এটা নেওয়ার পরে যখন এখান থেকে এসে আপনি এই টেবিলটাকে ওইখান থেকে কিন্তু আমরা নিতে পারি, কিন্তু ওইখান থেকে একটু কনফিউজ হবে, যার কারণে এখান থেকে বলছি আর কি। ফিক্সড কলম উইথ যখন করবেন দেখেন এখানে কিন্তু আপনি লেখার পরে আপনি যখন এই জিনিসগুলো আপনি খালি করে দেন দেখেন অটোমেটিকলি কিন্তু এটা কমে যাচ্ছে, কিন্তু এখানে যখন আপনি লিখবেন এখানে লেখার পরে কিন্তু কি হয় দেখেন, এখানে যখন আমরা লিখছি এখানে কিন্তু নিচের দিক যাচ্ছে, এই যে আপনি যেভাবে নিচ্ছেন এদিকে কিন্তু এটা বাড়তেছে না, এটা নিচের দিক বাড়ছে। সো ফিক্সড কলম উইথ যখন আপনি করবেন, উইথ করলে মানে হচ্ছে আপনি উইথে বেশি হবে আর কি, কম হবে বেশি হবে। আর যদি আপনি অটো কন্টেন্ট করেন তাহলে আপনি যতটুকু লিখবেন অতটুকু থেকে শুরু করে আপনি একদম টেবিলটা একদম ছোট হবে এবং যতটুকু পর্যন্ত আপনার লেখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু দেবে, এবং কি অটো ফিক্সড উইন্ডো এটা যদি করে তাহলে উইন্ডো পর্যন্ত থাকবে, এবং কি আপনি যে পর্যন্ত লিখতে থাকবেন এটা আগে এদিকে আপনার ডাইনে বামে এটাকে বেশি করা হবে, বাড়ানো হবে কলমগুলো অটোমেটিক। তারপরে যদি এখানে ফুলফিল হয়ে যায় আর জায়গা না থাকে তখন নিচের দিক বাড়বে। আর এটা হচ্ছে যে আর
ফিক্সড কলম উইথ, এটার মানে হচ্ছে এই ডাইনে বামে বাড়বে না, নিচের দিকে বাড়বে আর কি। সো অবশ্যই এটা আমরা বুঝতেছি, এবং কি এটা পাশাপাশি আমরা কিন্তু এখান থেকে এটা কম বেশি আমাদের মতো করে আমরা কি হাত দিয়েও করতে পারি। সো ওটার জন্য আমরা মাউসের কার্সারটা ঠিক যদি এখান থেকে আমরা বাড়াইতে চাই, তাহলে মাউসের কার্সারটা ঠিক এখানে নিয়ে আসতে হবে, একটু খেয়াল করতে হবে। এখানে নিয়ে আসার পরে যখন মাউসের কার্সারটা কিন্তু নর্মালি আইয়ের মতো থাকে, রাইট? যখন এখানে নিয়ে আসবেন তখন কিন্তু একটা অ্যারোর মতো চলে আসবে। সো আপনি যদি অ্যারোর মতো চলে আসা মানে এখানে অ্যাক্টিভ হয়েছে। সো আপনি যদি এটাকে আর বড় করতে চান, এভাবে নিচের দিক টানলে কিন্তু মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে নিচের দিক যদি টানেন তাহলে বড় হবে, আর যদি উপরের দিক করেন তাহলে কিন্তু এটা ছোট হয়ে থাকবে, তাহলে এটা ছোট হইতে থাকবে। ছোট বড় করার ক্ষেত্রে এভাবে করতে পারেন। পাশাপাশি আপনি যদি এখান থেকে চান এখান থেকে কিন্তু করতে পারেন। যদি এভাবে বড় ছোট করতে চান তাহলে এখানে মাউসের কার্সারটা এখানে নিয়ে আসেন, যখন এরকম অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভের তীরের মতো চিহ্নটা আসবে, তখন আপনি এটা টানলে কিন্তু এটা বড় ছোট করতে পারে, রাইট? সো এইভাবে কিন্তু আমরা এটাকে বড় ছোট করতে পারি। তাহলে আমরা দেখলাম যে আমরা ইনসার্ট থেকে এসে কিভাবে টেবিল নিতে পারি, এখান থেকে কিভাবে টেবিল নিতে পারি এবং কতটুকু টেবিল আমরা নিতে চাই এভাবে নিতে পারি, এবং টেবিলের বিস্তারিত আলোচনা আমরা বুঝতে পারলাম যে টেবিল কি বা কলম কি এবং কি রোজ কি, এই বিষয়গুলো আমরা বুঝলাম। এবং এখান থেকে এসে যে অপশনটা আছে এই অপশনটার সাথে কিন্তু আমাদের ক্লিয়ার করে ফেলেছি, আমরা ক্লিয়ার করেছি শুধু এখান থেকে এসে, এখান থেকে, রাইট? সো এইগুলো খুব একটা বেশ ইম্পর্টেন্ট বিষয় ছিল, কারণ এই জিনিসটার মধ্যে আপনি যদি কনফিউজ থাকেন, এই কারণে এটা কিন্তু বোঝানোর পরে অনেকে বুঝে না। সো এটা আসলে একটু ভালো করে আপনাকে বুঝতে হবে। যদি এটা বুঝেন তাহলে এখানে আপনি যে কনফিউজটা থাকবে না, আর এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়, যার কারণে এটা খুব লম্বা সময় দিয়ে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। এবং কি সামনে থেকে আমরা যে কাজগুলো করবো এগুলো খুব নর্মাল হবে, মানে খুব জটপট বললে একবার বললে বুঝবেন যে কনফিউজিং এর একটা ব্যাপার থাকে না। সো এখানে একটু কনফিউজিং এর একটা বিষয় থাকে, যার কারণে এটা একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। সো ফাইন, আজকে আমরা আর ক্লাসটাকে বড় করতে চাচ্ছি না। তো ঠিক আছে, তাহলে 6টা আমরা এখানে শেষ করছি, এবং 7 থেকে ঠিক এইখান থেকে আমরা শুরু করব টেবিলের আরও বিস্তারিত আলোচনা, কারণ টেবিলের খুব বড় একটা ভূমিকা থাকে ওয়ার্ড ফাইলের মধ্যে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।